এই বাড়িতে শুধু ভূত নয়, মানুষও আছে। মানে মানুষ ভূত? রাতের বেলায় ভূত আর দিনের বেলায় মানুষ। বাইকটার নাম্বারটা হচ্ছে 3986 আর মেক হচ্ছে ডিলাক্স। শাবাশ, থ্যাংক ইউ। বাবুদা, এখানে পায়ের ছাপও আছে। ডান পা বাঁ পা, লোকটা পা টিপে টিপে এসেছিল তার মানে। বাহ, আপনারা সব ঠিক আছেন তো? আমরা ঠিক আছি। আর আপনি প্লিজ আমাদের আপনি বলবেন না, আমরা বয়সে অনেক ছোট। না আসলে আপনারা তো... আচ্ছা, আমি বলছি কি, কেউ এখানে আড়ি পাচ্ছিল, কে হতে পারে বলুন তো? আমি কি করে বলবো বলুন তো? আমি তো আপনাদের সাথেই ভেতরে ছিলাম। বিবরণ দিচ্ছি। লোকটার পায়ের ছাপ আর দুটো পায়ের ছাপের মাঝখানে গ্যাপ দেখে মনে হচ্ছে লোকটা বেশ লম্বা, অ্যাটলিস্ট 5'10" বা 6 ফিট হবে। খুব অবস্থাপন্ন কেউ নয়। আর বাঁ পায়ে কোনো একটা অসুবিধা থাকলেও অবাক হব না। কি করে জানলে? পায়ের ছাপ দেখে 9 বা 10 হবে। লোকটা বেশ লম্বা, নাহলে সাধারণত বেটে লোকেদের এত লম্বা পায়ের ছাপ হয় না। আর মাটিটা ভেজা ছিল, তাই ছাপগুলো আরও পরিষ্কার বোঝা যাচ্ছে। সস্তার চটির নিচে যেরকম ছাপ হয়, ছাপগুলো ঠিক সেরকমই। আর ছাপগুলো ভালো করে দেখলে বুঝতে পারবেন যে ডান পায়ের ছাপ বাঁ পায়ের ছাপের থেকে অনেক বেশি ডেবেছে। ফলত ধরা যেতে পারে যে মানুষটা এখান দিয়ে হেঁটেছে সে ডান পায়ে বেশি প্রেশার দিয়েছে বাঁ পায়ের থেকে। সেই জন্য যদি আমরা অ্যাজিউম করে নিই যে বাঁ পায়ে কোনো একটা সমস্যা আছে লোকটার, সেটা অস্বাভাবিক কিছু হবে না। এবার বলুন তো, চেনেন মানুষটাকে? আশ্চর্য, তুমি এত সহজ করে বিষয়টা বোঝালে। তুমি এভাবে না বোঝালে বিষয়টা মাথাতেই আসতো না। গোয়েন্দাদের ওইরকম একটু আধটু পারতে হয়। কিন্তু আপনি মনে হচ্ছে জানেন লোকটাকে। আমার কথা শুনে মনে হচ্ছে আপনি ধরে ফেলেছেন কে আসতে পারে। আমার তো মনে হচ্ছে সুকুমার বাবু। কে সুকুমার বাবু? সে কথা না হয় আপনারা স্যারের কাছ থেকে শুনবেন। আসুন। মিহির বাবু লোকটার চালচলন কিন্তু মিস্টিরিয়াস, তাই না? এক্স্যাক্টলি। এই সুকুমার বাবুও মিস্টেরিয়াস আর মিহির বাবুও। সব সুকুমার না হলেও সব কুমারও কিন্তু সুকুমার নয়। কি হলো? কে এসেছিল? কাউকে ধরতে পারলে? আমরা যাওয়ার আগেই সে চলে গেছে। বেশ, তাহলে চলো এবার খাবার জায়গায় চলো। না না, খাওয়া হয়ে গেছে, আমরা বরং এখানেই বসি, কিছু কথা আছে। আসুন। সঞ্জয় কাকু সুকুমারকে? কে আবার? সঞ্জয়ের আদরের ভাই, একেবারে কোলের ভাই। আহ, পিয়ালি। কেন? কেন? টাকাগুলো যে জলে যাচ্ছে জেনেও তুমি টাকা পাঠাও না? সঞ্জয়, সুকুমার মানে তোর খুড়তুতো ভাই তো? আপনার ভাই এ বাড়িতে থাকে না? মানে এই বাড়িটা তো আপনাদের
পৈতৃক বাড়ি। হ্যাঁ, আমার ঠাকুরদা কালীকিঙ্কর মহাশয়ের 3 ছেলে। বড় ছেলে বেণী মাধব, আমার জ্যাঠা। মেজ ছেলে আমার বাবা রাধা মাধব। ছোট কাকা সুনীল মাধব। ছোট কাকার ছেলেই হচ্ছে এই সুকুমার। আসলে ছোট কাকা চিরকাল একটু অন্যরকম মানুষ ছিলেন। শুনেছি উনি ভালো মতো পড়াশুনো করেননি। বাড়ির বিভিন্ন আসবাবপত্র, গয়না, বাসনপত্র যেখানে যা আছে সব বিক্রি করে দিতেন। ঠাকুরদা ভেবেছিলেন যে হয়তো বিয়ে থা দিয়ে দিলে এই সমস্যার সমাধান হয়ে যায়, কিন্তু ঠিক উল্টোটাই ঘটল। আর এই সুকুমার আমার থেকে বয়সে 10 বছরের ছোট। কালে কালে সেও বাবার যোগ্য ছেলেই হয়ে উঠল। বাবার যোগ্য মানেটা কি? আরে এত রেখে রেখে কথা বলার কি আছে শুনি? আমি বরং একটু ভেতরের দিকে যাই, আপনাদের পারিবারিক ব্যাপার স্যাপার। না না, আপনি থাকুন, আপনার কাছে অনেক কিছু জানার আছে। নেকা। আচ্ছা সঞ্জয় কাকু, বলছিলাম সুকুমার বাবুর সমস্যা কি? বলতে খুব লজ্জা করে। একই পরিবারের ঘটনা, একই রক্ত। একবার বাপ ছেলে দুজনে মিলে বাড়ির অষ্টধাতুর মূর্তি চুরি করতে গিয়ে ধরা পড়ে। এতদিন ঠাকুরদা কাকার এই বাসন চুরি, গয়না চুরি এগুলো সব মেনে নিয়েছিলেন, কিন্তু বাড়ির রাধা মাধবের মূর্তি চুরি করাটা উনি মেনে নিতে পারেননি। উনি সেই দিনকেই কাকা এবং তার পরিবারকে ত্যায্য করেন এবং আমাদের বলে দিয়ে যান যেন কোনো দিন কাকা এবং তার পরিবার এই বাড়িতে আর কখনো না আসে। ইনফ্যাক্ট মৃত্যুর আগের দিন পর্যন্ত জ্যাঠামশাই আমাকে এই কথা বলে যান। জ্যাঠামশাই তো নিঃসন্তান ছিলেন, তাই উনি মৃত্যুর পর ওনার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি আমাকে উইল করে দিয়ে যান। আসলে যতই হোক সুকুমার তো আমার খুড়তো ভাই, তাই না? এই রাখো তো তোমার ভাই। জানো তো কয়েক বছর আগে ওর ভাইয়ের বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল। তখন আমরা এখানে ছিলাম না, বিদেশে থাকতাম। ওর ভাই আমাদের ওখানেও ফোন করে জ্বালাতো, আরও তখন টাকা পাঠাতে শুরু করে দিল। তারপর ওর ভাইও মাঝে মাঝে ফোন করতো আর ও মাঝে মাঝে টাকা পাঠাতো। আমি সঞ্জয়কে পই করে বারণ করেছিলাম। আমার কথা শোনে নাকি? ইন্ডিয়ান কারেন্সিতে হয়তো 50,000 হবে। বাপরে, কি ঠাকুরপো, অনেক টাকা তো। সত্যি কথা বলতে বৌদি, এই মাঝে মধ্যে 10-15 হাজার টাকা দেওয়াটা আমার কাছে কোনো ব্যাপার ছিল না, কিন্তু পিয়ালির মনে হয় যে ও আমাকে এক্সপ্লয়েট করছে। মনে হয় আবার কি? আলবাত করছে। কেন তুমি শোনোনি মিহিরবাবুর কাছ থেকে যে ও নাকি আমাদের টাকাগুলো নিয়ে নেশা করতো? ছোট্ট জায়গা তো, সবাই সব কিছুই জানে। আমরা 3 পুরুষ ধরে এই পরিবারের নুন খেয়েছি, তাই স্যারকে সবটা জানানো আমার কর্তব্য। অ্যাকচুয়ালি এইসব শুনেই আমি কিছুদিন আগে টাকা পাঠানো বন্ধ করে দিই। বাকিটা বলো। এখানে আসার পর, জ্যাঠামশাই চলে যাওয়ার পর ও মাঝে মাঝে এসে তোমাকে হুমকি দিচ্ছে। আর পুলিশে যে খবর দেবো তারও উপায় নেই। এই যে সঞ্জয়, ও তো ভাই ভাই করেই অস্থির। ও তো মাঝে মাঝেই এসে বলে যে আমরা নাকি জ্যাঠামশাইকে ভুলিয়ে ভালিয়ে বাড়ি নিয়ে নিচ্ছি। এখন সুকুমার চাইছে যে এই বাড়িটা বেচে দিয়ে অর্ধেক টাকা যেন ও পেয়ে যায়, তাই দাবি করছে। সে তো অনেক টাকা। শুনেছি এই ধারে গোবিন্দপুরেও নাকি এই বাড়ির দাম 2 থেকে 3 কোটি টাকা হবে।
কিন্তু এখন আমি এই কোটি টাকা কোথায় পাই বলো তো বৌদি? লিসেন সঞ্জয়, একটা কথা কান খুলে শুনে রাখো। দেখো, এই বাড়িটা তো হচ্ছে একটা ভূতের বাড়ি, তার উপরে সুকুমার। আর এই বাড়িটা বিক্রি করে তুমি কত টাকা পাবে বলো তো? শোনো, এইসব বাড়িটার বিক্রি করে না আমরা চলো বরং ফিরে চলে যাই। না, এ বাড়ি আমি বেচবো না। এ বাড়ি আমাদের বংশের সম্পদ, আর আমরা নিঃসন্তান কার জন্যই বা এই বাড়ি রেখে যাব? আমাদের টাকা পয়সারও কোনো প্রয়োজন নেই। ভাবছি যে পরবর্তীকালে এই বাড়িটা হেরিটেজ বিল্ডিং করে দেবো। এই তো সামান্য একটা বাড়ি, তাও আবার হেরিটেজ প্রপার্টি। ম্যাডাম, এই বাড়িটা কিন্তু খুব একটা সামান্য প্রপার্টি নয়। এই বাড়িটার উপর অনেকের নজর থাকতে পারে। তা অনেকের মধ্যে তুমিও পড়ো বুঝি? পিয়ালি? না সঞ্জয়বাবু, ওনাকে বলতে দিন। আমি বুঝি যে অনেকেই ভাবে যে এই বাড়ির ওপর আমার নজর আছে। হ্যাঁ আছে, কারণ এই বাড়ির ইতিহাস খুব সুন্দর, একেবারে গল্পের মতো। আমাদের বলুন না সেই গল্প। হ্যাঁ, আপনিই তো বলবেন। আমরা বইতে বা নেটে অত তথ্য পাবো না যেটা আপনি রিসার্চ করে বের করেছেন। বসুন, আপনি বলুন। এই বাড়ির কিন্তু একটা মর্যাদা রয়েছে। নবাবের দেওয়া জমির ওপর তৈরি হয়েছিল এই বাড়ি। কৃষ্ণনগরের মহারাজ কৃষ্ণচন্দ্র একসময় এসেছিলেন এই বাড়িতে। মানে কয়েক বছর আগে পর্যন্তও কিন্তু ধুমধাম করে এই বাড়িতে দুর্গাপুজো হতো। হ্যাঁ, আমিও তো কতবার এসেছি মাসিমিশোর সঙ্গে। 7 গ্রামের লোক এইখানে এসে খেত, সবার বাড়িতে অরন্ধন। হ্যাঁ, সবাই এইখানেই পাত পেরে খেত। কয়েক বছর আগে বোধনের দিন বাবা হার্ট অ্যাটাকে মারা যান, আর পুজোয় বাধা পড়ে। অ্যাকচুয়ালি আমার জ্যাঠামশাই আমার বাবাকে খুব ভালোবাসতেন, সেই তখন থেকেই এ বাড়িতে দুর্গাপুজো বন্ধ হয়ে যায়। খুব জোর 3-4 বছর আগের কথা। আচ্ছা সঞ্জয় কাকু, আমি বইটাতে পড়েছি যে লখনৌয়ের প্রখ্যাত লালবাই এই বাড়িতে আসতেন, কিন্তু কেন বা কি কারণে আসতেন সেটা জানা নেই। হ্যাঁ, আমিও শুনেছি সেরকম কথা, কিন্তু এর কোনো এভিডেন্স পাইনি। শুনেছি কালীকিঙ্কর চৌধুরী আর তাঁর বাবা গান বাজনায় খুব আগ্রহী ছিলেন। সে সময় যত নামকরা শিল্পীরা এই বাড়িতে আসা যাওয়া করতেন, তেমনভাবে এসে থাকতে পারেন। এছাড়া আর কোনো কারণ নয়। তবে এই কথাও শুনেছি যে এ বাড়িতে কারোর চরিত্রের কখনো দোষ ছিল না। হ্যাঁ, মানে তখনকার লখনৌয়ের বিখ্যাত বাইজিরা সবাই কিন্তু এই গান বাজনার কালচারটা ধরে রেখেছিলেন। এখনকার শিল্পীদের মতোই বড় বড় বাড়িতে বড় বড় অনুষ্ঠান করতেন তারা। এই বাড়ির লোকেদের থেকে বাইরের লোকের নলেজ অনেক বেশি, দেখছেন তো? আর এই কথাটাই আমি সঞ্জয়কে বারবার বোঝাতে চাইছি, ও বুঝতেই পারছে না। তাই বলছি এইসব বাড়ি টাড়ি বেঁচে কিচ্ছু হবে না। তোমরা এবার তোমাদের নিজেদের ঘরটা দেখে নাও, সেখানে গিয়ে বিশ্রাম করো। জানি না যে আজকে রাত্রিটা আবার কি বিভীষিকা ডেকে আনবে। আচ্ছা সঞ্জয় কাকু, বলছি কালীকিঙ্কর বাবুর জন্মসালটা আপনি বলতে পারবেন? হঠাৎ না, একটা খটকা লাগছে, সেটাই মেটাতে। মধুমিতাদি, আপনি জানেন? মিহিরবাবু? আগে আমার সঠিকভাবে জানা নেই, তবে কর্তা বাবার নথিপত্র ঘেটে বলে দেওয়া যাবে। আচ্ছা, আর উনি পেশায় কি ছিলেন? ডাক্তার। ডাক্তার ছিলেন তাই তো শুনেছি। ডাক্তার কালীকিঙ্কর, লালবাইয়ের নিত্য যাতায়াত। কালীকিঙ্কর বাবু সঞ্জয় কাকুর ঠাকুরদা, তার আর বয়স কত হবে? আর লালবাই, সে তো আরো আগের, না? এ
কিরে, তোরা এখনো খেলবি? হ্যাঁ, ঘুমোতে যাবি না? বাবা তোমার পেছনে! দেখ দিদি, বাবা আমি তো তোমাকে ভয় পাচ্ছিলাম, তুমি তো ভয় পেলে, তুমি তো বুঝতে পারোনি। আজ আমি বিচ্ছুকে মেরেই দেবো। আমিও তো মজা করছিলাম, আসলে আমি ভয় পেয়ে তোদের একটুখানি ভয় পাওয়ালাম, মানে একটু মজা করলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এটা কি ছিল কাকু? কি ছিল মানে, তোদের মজা দেওয়ার জন্য আমি একটুখানি অ্যাক্টিং করলাম আর কি। তোরা তো জানিস আমি কলেজে থিয়েটার করতাম। বলছি বাবা, রাতে যদি ভূতে আছড়ে দেয় তাহলে কি হবে বাবা? না না, হতেও পারে। শোন না, এক কাজ কর না, তোরা আয় না, আমরা 4 জন একসঙ্গে ঘুমাই। ওরা 3 জন তো রাত্রিবেলা এই ঘরেই থাকবে, তাই না? করছোটা কি তুমি? হ্যাঁ, কি হলো? মেয়েরা এসে তোমাকে পাহারা দেবে, তারপর তুমি ঘুমোবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই ব্যাপারটা আমি সলভ করছি। কাকু তুমি শুধু আমাকে কয়েকটা চিংড়ির পকোড়া আর একটু বড়া মাংস দিয়ে হলেই হবে। আমি বলছি গুলতি হলো আসল, ওসব নানচাকু টানচাকু দিয়ে ভূত তাড়ানো যাবে না। কি হলো বিলু? কি হলো দেখ বাবলু, দেখ হাতের গয়নাটা যে কবে খুলবে কে জানে। হাতের ভার 2 মণ বেড়ে গেছে জানিস। আরে আমি একদম বলতে ভুলে গেছিলাম, আজকে সকালেই ডাক্তারবাবুর সাথে কথা হলো, তুই কাল এটা খুলে ফেলতে পারিস। বাঁচা গেল। ব্যথা লেগেছে তো খুব? আরে না না, দাঁড়া, তুমি যে এতক্ষণ ধরে আমাদের মাঝে আছো সেটা তো বোঝাই যাচ্ছে না বাবলুদা। কি করছো বলো তো? আরে কালীকিঙ্কর বাবুর ব্যাপারে জেনে তোমার কি লাভ? আছে, লাভ আছে। কালীকিঙ্কর বাবুর জন্ম 1915 সালে এবং লালবাইয়ের সময়কাল বলছে যে লালবাই গহরজানের থেকে বছর 5 ছোট। গহরজানের জন্ম কবে জানিস? হ্যাঁ হ্যাঁ, 1 মিনিট। 1873। 1873। তার মানে ধরা যেতে পারে যে লালবাইয়ের জন্ম 1870 দশকের শেষের দিকে, বা যদি 1880 দশকও ধরে নেওয়া যায়, তাহলেও লালবাই কালীকিঙ্কর বাবুর থেকে বছর 35-40 বড়। তাতে কি বুঝতে পারছিস না? কালীকিঙ্কর বাবু যখন যুবক তখন লালভাই প্রৌঢ়া, একেবারে বৃদ্ধাই বলা যেতে পারে, কারণ তখন তার বয়স 60-এর কাছাকাছি। তো প্রশ্নটা হলো, কেন দিনের পর দিন লালবাই কালীকিঙ্কর বাবুর বাড়িতে আসতেন? গান বাজনার জন্য তো নিশ্চয়ই অল্প বয়সীরা ছিল। কালীকিঙ্কর বাবুর বাড়িতে লালবাই কেন আসতেন? লালবাই যে কালীকিঙ্কর বাবুর কাছেই আসতেন তার কি মানে আছে? কালীকিঙ্কর চৌধুরীর বাবার কাছেও তো আসতে পারেন, ওনারও তো গান বাজনার শখ ছিল। আর হয়তো লালবাই কালীকিঙ্কর বাবুকে নিজের ছেলের মতো দেখতেন। রাইট, খুব খারাপ বলিসনি কথাটা, কিন্তু বাচ্চু তাহলে বইতে কেন লেখা আছে যে কালীকিঙ্কর বাবুর রাজবাড়িতে, মানে এই সোনাদিঘির রাজবাড়িতে লখনৌয়ের লালবাই দিনের পর দিন আসতেন? আচ্ছা বাবলুদা, আমরাও তো তোমাদের সাথে এসছি নাকি? তখন থেকে তোমরা নিজেরাই কথা বলে যাচ্ছ, আমরা কি ফাউ এসছি? ছেড়ে দে না বম্বল, বাবলুদা দিদি নিশ্চয়ই কোনো রিসার্চ নিয়ে আলোচনা করছে, তাই না রে দিদি? 150 বছর আগেকার একজন বৃদ্ধাকে নিয়ে আলোচনা হচ্ছে। বাবারে, যদি ওই বৃদ্ধার আত্মাটা আমাদের বাড়িতে চলে আসে আর গান ধরে, শুনেছ কি তার পায়ের আওয়াজ? বারোটা পেয়েছি, আসছে সে আসছে, মন বলছে
আসছে। যেখানে ভূতের ভয় সেখানেই মশারি খাওয়ার সময় পেল না। আরে বাবা কিছু হবে না। আরে আমাদের এটা প্ল্যানের মধ্যে ছিল না, এটা কারেন্ট চলে গেছে। এত ভয় কিসের? দাঁড়া। রাম 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 রাম। আস্তে আস্তে আস্তে, সবাই আস্তে।